মহিলাটি বলে তারা অজুর খেয়াল রাখতে পারবে না, যার কারণে অজুকে তাদের কাছে দেওয়া হবে কি না হবে এটা কোর্ট ডিসাইড করবে। এটা শোনার পর দুইজনই একদম অবাক হয়ে যায়। তাদের মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছিল না। অজুকে যদি তাদের কাছ থেকে আলাদা করা হয়, অজু কিভাবে থাকবে আর তারাই কিভাবে থাকবে? তারা বারবার বলছিল প্লিজ ম্যাম এমনটা করবেন না। তখন সে বলে আমি লাস্ট একবার চেক করব তোমাদের বাসায় গিয়ে, যদি সবকিছু ঠিকঠাক পাই তাহলে অজুকে তোমাদের কাছে দেওয়া যেতে পারে, আর যদি ঠিকঠাক না পাই তাহলে দেওয়া যাবে না। তারা দুইজন বাসায় চলে আসে। তাইয়ুন অজুকে খুলে নেয় প্রতিবেশীর কাছ থেকে। আর এখানে আমাদের ইয়ন্সিকে দেখানো হয় যার মন খারাপ থাকায় সে রুমে চলে যায়। আর পাড়া প্রতিবেশী তাদেরকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তার কি হয়েছে। তখন নায়ক সবকিছু বলতে শুরু করে যে কিভাবে তাদের সাথে কি কি ঘটনা ঘটলো। তখন প্রতিবেশী বলতে শুরু করে এটা কিভাবে সম্ভব, এটা হতেই পারে না, তোমরা তো তাদের ভালোভাবেই খেয়াল রাখো। এদিকে আমাদের ইয়ন্সিকে দেখানো হয় বাসায় ফিরে সে সবকিছু ক্লিন করতে শুরু করে, যাতে ওই মহিলাটি যেদিন তাদের বাসায় আসে ওই দিন সবকিছু ঠিকঠাক দেখতে পায়। এই প্রিপারেশনেই সে ছিল। নিজেকেই নিজেকে বলছিল যে আমি অজুকে নিজের থেকে আলাদা হতে দিব না। সিন পরিবর্তন হয়, আমাদের তায়নকে দেখানো হয়। তাদের একটি নতুন ফটোশুট ছিল। ফটোশুটের জন্য সে ওই দিনটিতে থাকতে পারবে না, যেই দিনটিতে ওই মহিলাটি আসবে তাদের অজুকে চেক করার জন্য। অজু তাদের কাছে নিরাপদ আছে কিনা। এটা জানার পর ইয়ন্সি বলে চিন্তার কোনো কারণ নেই, আমি আগে থেকেই ছুটি নিয়ে রেখেছি, অজুকে আমি সামলে নিব। তার মন খারাপ থাকায় সে তাকে জড়িয়ে ধরে আর বলে এই নাও তোমাকে এনার্জি দিয়ে দিলাম। সিন আবার চলে আসে ইয়নজির কাছে। ইয়নজি ডে কেয়ার থেকে তাকে নিতে আসে। সে জোতা ছাড়াই দৌড়াতে শুরু করে। ডে কেয়ারের মহিলাটি বলে সে আপনার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড থাকে। ইয়নজি বেবি অজুকে জুতা পরায় আর বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে সে সবকিছু ক্লিন করতে শুরু করে। তায়ন বলে আমি এখন চলে যাব, আজ তো মহিলাটি আসবে, তুমি সবকিছু সামলে নিও। সে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি সবকিছু ক্লিন করে দিয়েছি, আশা করছি সবকিছু ভালোই হবে। সে সবকিছু ঠিকঠাকভাবেই গোছাচ্ছিল। বেবি অজুর খেলনা সবকিছু সে সুন্দরভাবে ধুয়ে দেয়, যাতে কোনো প্রবলেম না হয়। রুমে বাতাস ঢোকার জন্য সে দরজা খুলে রাখে আর দেখতে পায় অজুর জ্বর হয়েছে। জ্বরের মেডিসিন তার কাছে ছিল না। নেইবারদের কল করলে তারা জানায় যে তারা এখানে আউটিং এ আছে, তারা যদি বাসায় থাকতো তাহলে ওষুধের ব্যবস্থা করে দিত। তখন সে বলে আচ্ছা আমি নিজেই ম্যানেজ করে নিব। এখন তো গিয়ে সব থেকে সে ওষুধও আনতে পারবে না। ইমার্জেন্সি ওষুধের বক্স চেক করতে যাবে তখনই অজু এখান থেকে বাইরে চলে যায়। সে শুনতে পায় অজুর চিৎকার। বাহিরে যখন সে দৌড়ে আসে তখন দেখতে পায় অজু ছিল ওই মহিলাটির কোলে, যেই মহিলাটিকে পাঠানো হয়েছিল তদন্তের জন্য। মহিলাটির কাছে এসে সে প্যানিক হতে থাকে আর বলে আমি তাকে হসপিটালেই নিয়ে যেতে চাচ্ছিলাম। মহিলাটি বলে আমি বলেছিলাম যে তোমরা বাচ্চাটিকে সামলাতে পারবে না, বাচ্চাটির সাথে তোমরা খারাপ আচরণ করছো, এটা বোঝাই যাচ্ছে বাচ্চার আঘাত দেখে। তখন তাদের প্রতিবেশীও পাশ দিয়ে যাচ্ছিল। তারা বলে এটা আপনাদের ভুল ধারণা, আপনি এসব করতে পারেন না। মহিলাটি কোনো কথা না শুনে পুলিশ ডাকে। পুলিশ এসে অজুকে নিয়ে যাচ্ছিল আর চিৎকার করে কান্না কাটছিল ইয়ংজু। সে বারবার বলছিল এটা আমার ভুল, আমি ইচ্ছে করে কিছু করিনি, বেবি অজু আমার সাথে সেফই থাকে। তখন পুলিশ তাদেরকে বলে দেখুন এটা এক ধরনের অন্যায়, উনি যেহেতু আমাদেরকে ডেকেছেন তাই আমাদের বেবি অজুকে নিয়ে যেতেই হবে, আপনি প্লিজ আমাদের কাছে বাধা দিবেন না। সে বারবার কান্না করছিল আর রিকোয়েস্ট করছিল সেটা আমার বাচ্চা, আমি আমার বাচ্চাকে ভালোভাবে কিভাবে রাখতে পারবো না। বেবি অজুও কান্না করছিল। তখন একটি মহিলা এসে বলে চিন্তার কোনো কারণ নেই, ৭২ ঘন্টার ভিতরে আমরা অ্যাবজর্ভ করব যে সে কাকে পছন্দ করে। যদি সে আপনাদের কাছে আসতে চায় আর কোর্ট যদি রায় দেয় তাহলে আপনারা আপনাদের বাচ্চাকে পেতে পারেন। এই বিষয়টি নিয়ে আপনাকে এত কান্না করতে হবে না। কিন্তু কোনোভাবেই যেন তাকে সামলানো যাচ্ছিল না। এখানে সবাই প্রটেস্ট করছিল যাতে তাকে নিয়ে না যাওয়া হয়। তারপরও পুলিশ বেবি অজুকে নিয়ে যায়। গাড়ির পিছে দৌড়াতে দৌড়াতে ইয়ঞ্জু এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে সে রাস্তায় বসে থাকে। নেইবাররা তাকে বোঝানোর অনেক চেষ্টা করছিল, তবে সে কারো কথাই শুনতে চাচ্ছিল না। তখনই এখানে তাইয়ন চলে আসে। তাইয়ন আসার পর নেইবাররা যখন তাইয়নকে সবকিছু বলে তখন সে দৌড়ে চলে যায় ইয়ঞ্জির কাছে। এদিকে ইয়ঞ্জিকে দেখানো হয় যে কিনা এমনভাবে হাঁটছিল, তাকে দেখে মনে হচ্ছিল তার শরীরে কোনো এনার্জি নেই। আর তাইয়নকে দেখে তো সে একদমই ভেঙে পড়ে, বলে আমার উচিত ছিল আগে থেকেই ওষুধগুলো কিনে নিয়ে আসার,
চেক করার যে অজুর শরীরে জ্বর আছে কিনা। আমি কোনো কিছুই চেক করিনি। ওষুধ পর্যন্ত এনে রাখিনি। আমি তার যোগ্য নই। আমি আমার আপুকে কি জবাব দিব যে আমি তার বাচ্চার জন্য ভালো মা হতে পারিনি? আমি কোনো কিছুই সামলাতে পারিনি? তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল তাইউন। পরদিন সকালে আমরা দেখতে পাই ইয়নজিকে। তার নেইবাররা তাকে বলে যে, "তুমি আমাদের বাসায় এসো। কিছু খাবার খেয়ে যাও।" সে আসতে না চাইলে মহিলাটি তাকে জোর করে নিয়ে আসে। তখন সে লক্ষ্য করে তার বাসায় একটি পিকচার, যেখানে হয়তো তার ছেলের ওয়াইফের ছবি ছিল। কিন্তু এখানে ছেলেটি তার নিজের ছেলে নাকি অন্য কিছু, এটা আমাদের বলা হয় না। তারপর আমাদের ইয়ন্সিকে দেখানো হয় যে কিনা চুপচাপ বসেছিল। আর ছেলেটি তাকে বারবার বলছিল, "আপনার জন্য আমরা খাবার নিয়ে আসি। প্লিজ কিছু খেয়ে নিন। সবকিছু ঠিক হয়ে যাবে। সময় দিন নিজেদের।" তখন সে আসে আর তাকে খাবার দিতে চায়। তখন তার মা বলে যে, "তুমি চলে যাও। তোমাকে দেখতে হবে না, আমি তাকে ম্যানেজ করছি।" এখানে তাদের মধ্যে কিছুক্ষণ গল্প হয়। মহিলাটি বলে, "শোনো, তুমি যেই সিচুয়েশন এ আছো, এই সিচুয়েশন এ আমি কিছু বছর আগে ছিলাম। আমি তোমাকে একটি সত্য কথা বলি। যেই ছেলেটির সাথে আমি বসবাস করি, এটা আমার নিজের ছেলে নয়। এটা আমার মেয়ের হাসব্যান্ড। সে আমার কাছে এসেছে, তখন আমি তাকে ফিরিয়ে দিতে পারিনি। অনেক বছর আগে আমার মেয়ে মারা যায়। তারপর থেকেই আমি পাগলের মতো ব্যবহার করতে থাকি। আমি কখনোই আশা করিনি যে আমার মেয়ের হাসব্যান্ড আমার কাছে আসবে। যখনই সে আসতো আমি তাকে বলতাম, 'তুমি তোমার মতো গিয়ে জীবনযাপন করো। আমার মেয়ের স্মৃতি আঁকড়ে ধরে আমাকে বাঁচতে চাও। আমি তোমার জীবন নষ্ট করতে চাইনি।' কিন্তু ছেলেটি কখনোই মানল না। সে সবসময় আমাকে আশ্বাস দিতে থাকলো আর বলল যে সে আমাকে সারা জীবন দেখে রাখবে। এইভাবেই আমরা ফ্যামিলি হয়ে গেলাম। ফ্যামিলি হওয়ার জন্য শুধু রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না, মনেরও একটি সম্পর্কের প্রয়োজন হয়। তুমি দেখো চিন্তা করে সে আমাকে সবসময় কিভাবে খেয়াল রাখে, নিজের ছেলের থেকেও বেশি খেয়াল রাখে সে আমার। তাই আমি বলব, চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি সত্যিকারেরই অজুর ফ্যামিলি হয়ে থাকো, অজুকে তোমরা ফিরে পাবে। এটা তোমাদের ভুল ধারণা যে অজুকে তোমাদের কাছে দেওয়া হবে না। তারা কি বলেছে? সে বলে ৭২ ঘন্টা সময় নিয়েছে। মহিলাটি বলে, চিন্তার কোনো কারণ নেই। ৭২ ঘন্টার মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে আর তোমরা তোমাদের অজুকে পেয়ে যাবে। তারপর ইয়ন্সি বাসায় চলে আসে। আসার পর সে বেবির ডায়পার, বেবির ক্রিম, বেবির যা, যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, মেডিসিন সহ সবকিছু প্যাকেট করে নেয়, যাতে তাকে চাইল্ড কেয়ার সেন্টারে দিয়ে আসতে পারে। তখনই তাইয়ুন আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলে, "এগুলো আমি চাইল্ড কেয়ার সেন্টারে দিয়ে আসতে চাই।" চাইল্ড কেয়ার সেন্টারের ওনারের কাছে তারা যায় আর প্রত্যেকটি জিনিসপত্র তাকে বুঝিয়ে বলে যে তার স্কিন অনেক সেনসিটিভ। তাকে অন্য কোনো ডায়পার ইউজ না করে এই ডায়পারটাই যাতে সে ইউজ করে। তার পছন্দের খেলনা হচ্ছে এটা, এটা যাতে তাকে দিয়ে দেওয়া হয়। যখন তার ঘুম আসে তখন সে তার বাবা-মা ছাড়া ঘুমাতে চায় না। তার পিছে তাপকি দিয়ে, দিয়ে ঘুম পাড়াতে হয়। এই কথাগুলো শুনে তারা বুঝতে পারে যে হয়তো তারা আসলেই বেবি অজুকে ভালোবাসে। তারপর তারা বাসায় চলে আসে। বাসায় আসার পর তাইয়ুন ইয়ঞ্জির জন্য খাবার তৈরি করছিল। ইয়ঞ্জি খাবার খেতে চায় না। তাইয়ুন তাকে বলে, "দেখো, ১ম যেদিন আমাদের ভাই এবং ভাবি মারা গিয়েছিল, ওইদিন আমি বলেছিলাম আমি বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। কারণ আমি মনে করতাম বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো শক্তি আমার কাছে নেই। আমি হয়তো বাচ্চার দেখাশোনা করতে পারবো না। ওই মনের জোরটা আমার মধ্যে ছিল না। কিন্তু তোমাদের সাথে থাকতে, থাকতে এখন আমার মনে হচ্ছে বেবি অজুকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। আর তুমি তো সাথে আছোই। আমরা ২ জন মিলে যদি চেষ্টা করি বেবি অজুকে অবশ্যই আমরা ফিরিয়ে আনতে পারবো। এটা বড় কোনো বিষয় নয়। আমরা চেষ্টা করব বেবি অজুকে ফিরিয়ে আনার।" তখন সে বলে, "হ্যাঁ, বেবি অজুকে অনেক বেশি মিস করছি আমি। দেখো তো তার চেয়ারটা খালি পড়ে আছে। এখন সে আমাদের সাথে বসেই হয়তো খেত। কিন্তু সে এখন আমাদের মধ্যে নেই।" তারপর তারা বেবি অজুর জন্য সুন্দর করে তাদের রুম গোছাতে শুরু করে। তারা মনে, মনে ভাবে যে তাদের বাসায় হয়তো সিসি ক্যামেরা লাগানো উচিত। সিসি ক্যামেরা লাগালেই তারা আইনের কাছে প্রমাণ করতে পারবে যে তারা তার খেয়াল রাখছে। তারপর সে ডাস্টবিনে ময়লা ফেলতে যায়। তখনই তার কথা হয় তার ম্যানেজারের সাথে। ম্যানেজার সবকিছু জানার পর তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, সে সবকিছু দেখছে। সে বলে, দেখতে হবে না, তারা নিজেরাও চেষ্টা করছে। আশা করছে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখানে আমরা ম্যানেজারকে দেখতে পাই যে কিনা অনেক চিন্তিত ছিল। ইয়ন্সি তার ময়লা ফেলতে আসলে তার প্রতিবেশীর সাথে দেখা হয়। প্রতিবেশী তাকে ক্যামেরা ফিট করার আইডিয়া দেয়।
ক্যামেরা লাগালে তারা সবকিছু সঠিকভাবে প্রমাণ করতে পারবে। তখনই তাদের অন্য নেইবার চলে আসে আর বলে যে, "আমি কিছু প্রমাণ জোগাড় করেছি, ওইগুলো তোমাদের দিতে চাই। ওই সময় তো তুমি আমাকে কল করেছিলে, তাই না? মেডিসিনের জন্য। আমার ফোনে অটো রেকর্ডার ছিল, তাই এই ভয়েসটি রেকর্ড করে রাখা হয়েছে। এই রেকর্ডারটি আমরা প্রমাণ হিসেবে কাজে লাগাতে পারি। ওই সময় তুমি প্যানিক ছিলে, যার কারণে বুঝতে পারোনি বাচ্চা কোন দিকে চলে গিয়েছে।" তখন সে তাদের শুকরিয়া আদায় করে। এদিকে আমাদের ইয়ঞ্জির ম্যানেজারকে দেখানো হয়, যে কিনা একটি উকিলের সাথে দেখা করতে আসে, সাথে অনেকগুলো প্রমাণ নিয়ে আসে। সেই ইয়ঞ্জির প্রতিবেশীদের দ্বারা হাতে লিখিয়ে নিয়ে এসেছিল ইয়ঞ্জি আর তায়ন একদম ভালো প্যারেন্টস। তারা খুব ভালোভাবেই বেবি অজুর খেয়াল রাখছে। আর এতে তার টিচার সহ সবারই এভিডেন্স ছিল। এগুলো সে দিয়ে দেয় উকিলকে। উকিল যখন তাকে জিজ্ঞাসা করে, "মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড?" তখন সে বলে, "না, আমার প্রথম ভালোবাসা। আমি চাই এই মামলাটি যাতে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়।" তখন তারা বলে, "আচ্ছা, তারা সমাধান করে দিবে।" এদিকে বেবি অজুকে দেখানো হয়, যে কিনা অনেক বেশি কান্না করছিল। চাইল্ড কেয়ার থেকে ওই তদন্তকারী মহিলাটি আসে। তখন তারা মহিলাকে সবকিছু খুলে বলে যে ইয়ঞ্জি আর তায়ন কিভাবে প্রত্যেকটি জিনিসপত্রের খেয়াল রাখে। তাকে সবকিছু দিয়ে গিয়েছে। বাচ্চাটি ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে না। হয়তো তার আঙ্কেল আন্টিকে অনেক বেশি মিস করছে। প্রতিবেশীদের হাতে লেখা কাগজও সে তার হাতে দিয়ে দেয় আর বলে যে সব প্রমাণ এখানে আছে, সে যাতে চেক করে নেয়। এদিকে আমাদের ইয়ঞ্জিকে দেখানো হয়, যে কিনা অফিসে চলে আসে। অফিসে সবাই দেখে তাকে প্রশ্ন করে। তখন সে বলে বাসায় একা একা সে অনেক বেশি বোর হচ্ছিল, যার কারণে ভাবলো অফিসে এসে কাজ করলে মন হালকা হয়ে যাবে। তখন সে দেখতে পায় যে তার ম্যানেজারের সিট খালি। এদিকে সিন আবারও অতীতে চলে যায়। আমরা দেখতে পাই তারা পুলিশ স্টেশনে এসেছিল। পুলিশ তাদেরকে বলছিল যে তাদের কাছে কিছু প্রমাণ রয়েছে। তারা জিজ্ঞাসা করে, "কি প্রমাণ?" তখন তারা দেখায় হাতে লেখা কিছু কাগজ। এগুলো তাদের প্রতিবেশী লিখে দিয়েছিল। প্রতিবেশীদের হাতে লেখা কাগজ তাদের কাছে অনেক বড় প্রমাণ হিসেবে কাজে লাগবে। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়। কে দিয়েছিল এইগুলো? জানতে পারে তার ম্যানেজার সবকিছু ম্যানেজ করে দিয়েছে। অফিসে থাকা অবস্থায় তার কাছে কল আসে, তাকে এখনই যেতে হবে। অজু নাকি বাসায় চলে এসেছে। এটা শুনে তো সে লাফাতে লাফাতে বাসায় চলে আসে। বাসায় আসার পর দেখতে পায় আসলে ওই ইনভেস্টিগেটরই তাকে নিয়ে এসেছে তার খেয়াল রাখার জন্য। তখন সে দেখতে পায় বেবি অজু বাসায় আসার পর অনেক হাসি খুশি আছে। সে নিজের জিনিসপত্র দিয়ে খেলাধুলা করছে। তাছাড়াও তার কান্না একদমই স্টপ। তার আঙ্কেল আন্টিকে পেয়ে সে এখন অনেক খুশি। ইনভেস্টিগেটর লক্ষ্য করে একটি পিকচার। পিকচারে সে আসলেই অনেক বেশি খুশি ছিল। ওইখানে অজু আর অজুর আন্টি ছিল। তখন তার মনে পড়ে যায় ডে কেয়ারের ওই মহিলার কথা। সে বলেছিল যে বেবি অজু যখনই তার আন্টিকে দেখে তখনই সে অনেক খুশি হয়ে যায়, জুতা পরতেও ভুলে যায়। নেইবাররাও বলছিল বেবি অজুর জন্য পারফেক্ট হচ্ছে তারা। তারা বেবি অজুর অনেক ভালোভাবেই খেয়াল রাখে। বেবি অজুও তাদেরকে অনেক বেশি ভালোবাসে। এদিকে ছিল ইয়ঞ্জির ম্যানেজার। সেও বলে ইয়ঞ্জি অনেক ভালো একজন মেয়ে। সে কখনোই বেবি অজুকে কষ্ট দিবে না। সে বেবি অজুর জন্য পারফেক্ট মম। তারপর আমাদের দেখানো হয় মহিলাটি সবকিছু দেখতে শুরু করে। বেবি অজুর ওই পিকচারগুলো, যেগুলো তাইউন ক্লিক করেছিল। বেবি অজু আজ পুরো খাবার কমপ্লিট করেছে। বেবি অজুকে নিয়ে আজ আমরা ঘুরতে গিয়েছিলাম। বেবি অজু আজ এই সব করেছে। আজ তার স্কুলের প্রথম দিন ছিল। আজ তার ডে কেয়ারের প্রথম দিন ছিল। বেবি অজু আমাদের দুনিয়া, তাকে ছাড়া আমরা ইনকমপ্লিট। সবকিছু দেখে সে বুঝতে পারে যে আসলে এগুলো মিথ্যে হতে পারে না। হয়তো বেবি অজুকে তারা সত্যিকারেরই ভালোবাসে, সত্যিকারের খেয়াল রাখে। তখন সে বলে, "আজকের দিনের মতো আমার ইনভেস্টিগেশন কমপ্লিট হলো। তোমরা বেবি অজুর খেয়াল রেখো।" সে যখন দরজার বাহিরে আসে তখন তারা শুনতে পায় যে বেবি অজুকে দেখে তারা বলছিল, "আমরা অনেক বেশি মিস করেছি তোমাকে।" তারপর বেবি অজুকে তারা ঘুম পাড়িয়ে দেয় আর তাদের মতো করে কথা বলতে শুরু করে। এখানে ইয়ঞ্জি অনেক বেশি খুশি ছিল। তাইয়ন তার মাথায় হাত রেখে বলে, "তুমি নিজেও একটি বাচ্চা। কিভাবে যে এত বড় বাচ্চাকে সামলাচ্ছ এটা আমি কল্পনাও করতে পারিনি।" ইয়োনসি বলে, "আমি কখনো কল্পনা করতে পারিনি আমি তাকে সামলাতে পারবো। কিন্তু এখন আমি বিশ্বাস করি আমার বোন আমার মধ্যে দিয়ে আছে। তার বাচ্চাকে দেখাশোনা করছে। আর বেবি অজুর মধ্যে আমি আমার বড় আপুকে দেখতে পাই। কারণ সেও তো তার রক্ত, তাই না? আমরা ২ জন মিলে বেবি অজুর ভালোভাবে খেয়াল রাখবো। সে আমাদের কাছেই ভালো থাকবে।
আমি আপুর রুমটা নিয়ে নিব। আর আমি বাহিরে থাকবো না। এখন আপুর ভালো স্মৃতিগুলোই আমি মনে করব। খারাপ স্মৃতিগুলো ভুলে যাব। সিন পরিবর্তন হয়, সবাইকে কোর্টে দেখানো হয়। আজ ছিল ঘোষণা দেওয়ার দিন যে বেবি অজুকে তারা কন্ট্রোল করতে পারবে কিনা, বেবি অজুর প্যারেন্টস হিসেবে তাদের সিলেক্ট করা হলো কিনা। ভিতরে আমাদের দেখানো হয় যে আদালত রায় দিয়েছে তারা বেবি অজুর লিগ্যাল প্যারেন্টস। সবাই বেবি অজুকে নিয়ে খুশি ছিল। তারা লাফালাফি করছিল, বাসায় নিয়ে এসে তারা ফটোগ্রাফি করছিল বেবি অজুকে নিয়ে। তখন তায়ন বলে, আমি ফটোগ্রাফার না বেবি অজু ফটোগ্রাফার, এটাই তো আমি বুঝে পাচ্ছি না। বেবি অজু বলে, আমিও ফটোগ্রাফি শিখতে চাই, তাই আমাকে দেখতে দাও যে কিভাবে কি করতে হয়। ইয়নজু আর তাইউনও তাদের মতো সময় কাটাচ্ছিল। তারা একে অপরকে প্রমিস করে যে তারা কখনোই একে অপরকে ছেড়ে যাবে না, আর তারা নিজেদের মতো করে বেবি অজুকে সামলাবে। ফাইনালি তারা বেবি অজুর প্যারেন্টস হয়ে গেল। তখন তারা ভাই আর আপুর ছবি দেখতে শুরু করে আর বলে, এখানে আমরাও আমাদের একটি পিকচার লাগাবো। তখন ইয়নজি বলে যে পিকচার লাগালে কিন্তু ছেড়ে যেতে পারবে না। তাইউন বলে, এমনিতেই আমি তোমাকে আর অজুকে ছেড়ে যাচ্ছি না, সারা জীবন তোমাদের খেয়াল রাখবো। সিন পরিবর্তন হয়, আমাদের ম্যানেজারকে দেখানো হয়। ম্যানেজার আর ইয়নজির দেখা হয়। ইয়নজি বলে, আপনার সাথে কিছু কথা ছিল। তখন তারা একে অপরের সাথে কথা বলার জন্য ছাদে চলে যায়। তখন ইয়নজি বলে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের লয়ার অ্যারেঞ্জ করে না দিতেন, এতগুলো লিখিত কাগজ, ভিডিও, প্রমাণ সবকিছু জোগাড় করে না দিতেন, তাহলে হয়তো আমি বেবি অজুকে পেতাম না। তখন ম্যানেজার বলে যে, যাক ভালোই হলো আমি তোমার একটি কাজে লাগতে পারলাম। আমার পরিচিত লোকেরা আমার কাজে লাগলো। এটাই আমার কাছে অনেক কিছু। লয়ারটি আমার বন্ধু ছিল, তাই আমাকে এতটা সাহায্য করেছে। আর সে জানায় যে সে এখান থেকে চলে যাচ্ছে। আর বেবি অজুর বার্থডের কথাও সে বলে। এদিকে ইয়নজি বলে, আমরা তো ভুলেই গিয়েছিলাম যে বেবি অজুর বার্থডে সামনে। ইয়নজি বাসায় এসে তায়ুনকে বলে, অজুর বার্থডে কিভাবে কি করা যায়, কোনো কিছুই তো বুঝে পাচ্ছি না। সে বলে, চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে নিব। তখন সে বলে, ম্যানেজ হবে তো? তাইয়ুন তখন বলে, 100% ম্যানেজ হবে, চিন্তার কোনো কারণ নেই। তারপর সে তার বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। তাদেরকে গিয়ে সবকিছু বলে। তখন সে বলে যে, এক কাজ করো, আমাদের স্টুডিওতে তুমি সবকিছু অ্যারেঞ্জ করতে পারবে। তখন দাদি বলে যে, আমি রান্না করে দিব, চিন্তার কোনো কারণ নেই। তখন তারা বলে, এতগুলো রান্না আপনি কিভাবে একা করবেন? দাদি বলে, আমি অনেক ভালো রান্না করতে পারি, তোমরা না হয় আমাকে সাহায্য করে নিও। তখন তাদের অন্য নেইবাররা বলে, আমরাও দাদিকে সাহায্য করব রান্না করতে। একজন বলে, আমি গান গাইবো। আরেকজন বলে, আমি উপস্থাপনা করব। এইভাবে তারা সব কাজ ভাগাভাগি করে নেয়। দাদি আর ইয়নজি চলে যায় তারা রান্নার জিনিসপত্র কিনতে। রান্নার জিনিসপত্র কিনে নিয়ে এসে তারা খাবার তৈরি করতে শুরু করে। তখনই বেবি অজুর জন্য কেক নিয়ে আসে তাদের নেইবার। কেকের উপর তারা বেবি অজুর নাম লিখে। শেষ পর্যন্ত তারা সবকিছু তৈরি করে ফেলে। বেবি অজুকে কাপড় পরিয়ে তারা চলে যায় তাদের বার্থডে সেলিব্রেট করার জায়গায়। এখানে অনেক সুন্দর করে সবকিছু ডেকোরেট করা ছিল। ইয়নজির সব বান্ধবীরা চলে আসে বেবি অজুকে দেখার জন্য। এদিকে ইমিজু আর ইমিজুর হাজবেন্ডও এসেছিল। তারা বেবি অজুকে একটি গোল্ড রিং দিয়ে দেয়। বেবি অজুকে দেখে সবাই অনেক বেশি খুশি ছিল। এদিকে চলে এসেছিল ওই দাদি আর তার মেয়ের হাজবেন্ড। তার মেয়ের হাজবেন্ড ছিল একজন পুলিশ অফিসার, যে কিনা এখন রিটায়ার্ডে ছিল। সে নিজের কাজ থেকে অনেকদিন আগেই রিটায়ার্ডে চলে এসেছে। এখন সে চিন্তা করছে আবারও তার কাজ শুরু করবে। তখনই আমাদের দেখানো হয় ম্যানেজারকে। সে একটি গাড়ি নিয়ে এসেছিল অজুর জন্য। গাড়িটি পেয়ে অর্জু অনেক বেশি খুশি হয়। ইয়নজি তার সাথে কথা বলতে আসে। ইয়নজি তাকে ধন্যবাদ জানায়। তখন সে লক্ষ্য করে ম্যানেজারের পিছে তাদের পুরো অফিস টিম চলে এসেছে। তাইয়নকে কিছু বলতে বলা হয়। তাইয়ন বলে, আপনাদের জন্য আমরা ফ্যামিলি হতে পেরেছি। আপনারা যদি আমাদের সাহায্য না করতেন, তাহলে বেবি অজুকে আমরা কখনোই সামলাতে পারতাম না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইয়নজির হাতে স্পিকারটি দেওয়া হয় আর তাকে কিছু বলতে বলা হয়। ইয়নজি বলে, আপনাদেরকে ধন্যবাদ, আমি আর কিছু বলতে পারছি না, হ্যাপি বার্থডে অজু। অজুকে হ্যাপি বার্থডে বলে তারা কেক কাটতে শুরু করে। এখানে সবাই সবার মতো করেই সুন্দর করে সময় কাটাচ্ছিল। বেবি অজু অনেক বেশি খুশি হয়ে যায় তাদেরকে পেয়ে। তারা দুইজনই তাদের ভাই এবং বোনকে মিস করছিল, কিন্তু তারা এইসব সবাইকে বুঝতে দেয় না। এদিকে ওই আন্টিও তার মেয়েকে মিস করছিল। ইয়নজি আর তায়ন বাচ্চাটিকে কিস করে। এর মধ্যে দিয়ে ড্রামাটি শেষ করে দেওয়া হয়। আশা করি ড্রামাটি আপনাদের ভালো লাগছে। যদি ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।